কৃষি বিপণন অধিদপ্তরের পাটনা প্রকল্পের আয়োজনে গ্রিন লিফ ফার্মিংকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ অন্য যন্ত্র প্রশিক্ষণে একটা সচেতন পেয়েছিলাম তা বিশ্লেষণ করেছি। সংগ্রহত্ব ব্যবস্থাপনা, উত্তম কৃষি চর্চা, ব্যবসা পরিকল্পনা, বিক্রয় ও বিপণন, আর্থিক ব্যবস্থাপনা, আইনগত বাধ্যবাধকতা ও গাণিতিক বিষয়াদি। আমি যখন সর্বপ্রথম আমার বিজনেসটা রানে যাব, সবার প্রথমে আমাকে একটা বাজারজাতের বিশ্লেষণ দিকটা ভাবতে হবে। সেই দিক থেকে আমি সবার প্রথমে একটা পরামর্শদাতার সঙ্গে আলাপ করব। আমি যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি, একটা পরামর্শদাতা যিনি আগে ওই কাজটা করেছে তার থেকে আমি কিছু আইডিয়া নিয়ে মার্কেটিং এর উদ্দেশ্যে যাব। তো সেই মার্কেটিং এর উদ্দেশ্যে আমি গেলে প্রথমেই আমাকে গ্রাহকের চাহিদা, মার্কেটিং অ্যানালাইজ, স্থান নির্বাচন, আয় ব্যয়ের হিসাব করে মূলধন সংগ্রহ, পণ্যের দাম গ্রাহকের হাতে নাগালে রেখে রাখতে হবে। প্যাকেজিং এর এরিয়া, তারপর দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার কৌশল, আয়ের পরিকল্পনা সবকিছু বিবেচনা আমাকে করতে হবে। তো এগুলি মার্কেটিং এর যখন আমি বিবেচনায় আসবো, সেক্ষেত্রে আমাদের মার্কেটিং এর অনেকগুলি পলিসি হ্যান্ডেল করতে হয়। তার মধ্যে হচ্ছে স্ট্যাম্পার, নোটিফাই করা, বিকল্প একত্রীকরণ করা, বর্ধিতকরণ, হ্রাস করা, অন্যান্য উদ্দেশ্য ব্যবহার করা, বাদ দেওয়া, পুনরায় সাজানো। এটা হচ্ছে আমাদের মার্কেটিং এর একটা পার্ট। তারপর মার্কেটিং এর আমাদের আরেকটা পার্ট হচ্ছে মার্কেটিং মিক্স, মানে 4P। সেটা হচ্ছে পণ্য, মূল্য, স্থান, প্রচার, জনবল, প্রক্রিয়া, বাস্তবায়ন, প্রমাণ। আমাদেরকে মার্কেটিং এর ক্ষেত্রে সবসময় এগুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। মার্কেটিং কি, ব্র্যান্ডিং কি, কিভাবে করবো, পণ্যের প্রচারণা কিভাবে করবো, উৎপাদন থেকে গ্রাহক পর্যন্ত আমরা কিভাবে পণ্যের পণ্য কিভাবে আমরা আমাদের পণ্য প্যাকেজিং এর মাধ্যমে সৌন্দর্যভাবে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা গ্রাহক পর্যন্ত পৌঁছে দেবো, সবকিছু আমাদেরকে টেকনিক বিশেষে করতে হবে। এখানে এসে আমি যা যা কাজের আমি যে এখানে কোর্স করতে এসেছি, এখানে এসে আমি যা যা কাজ শিখতে পেরেছি সেগুলি আমি এখানে একটু আকারে ছোট আকারে বলছি। সেগুলি হচ্ছে টমেটো সস, টমেটো পিউরি, টমেটো সস, ড্রাগন জেলি, পেয়ারা জেলি, আনারসের জেলি, ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চিপ, আলুর স্প্রিং রোল, সুইট রেড চিলি সস, গ্রিন চিলি সস, হলুদ বাছাই, মরিচ বাছাই, লাভা গার্লিক, তেল ছাড়া রসুনের আচার, তেল দিয়ে রসুনের আচার, ফ্রোজেন রুটি, ফ্রোজেন পরোটা, শাহী পরোটা, তার মধ্যে বিশেষ চিকেন রোল, মশলা সংরক্ষণ, আদা পাউডার, ড্রাই ফ্রুট, ড্রাগনের বিস্কুট, আনারসের পাউডার। আমাদেরকে এখানে আরো একটা ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের পণ্যের খরচ আমরা কিভাবে বের করবো। আমরা যখন কোনো পণ্য উৎপাদন করতে যাব, সেটা সহজেই আমরা উৎপাদনে চলে যাব না। আমাদেরকে আগে একটু স্যাম্পল বের করতে হবে। স্যাম্পল নিয়ে আমরা বাজারে যাব। আমরা ওখানে বাজারে আমাদের ওই স্যাম্পলটার চাহিদা দেখবো, আমাদের চাহিদাটা কিরকম আছে। আমাদের চাহিদার উপরে ডিপেন্ড করে আমি 5-6টা স্যাম্পলিং করবো। যেমন আমি আনারসের জেলি করবো, পেয়ারা জেলি করবো, ড্রাগনের জেলি করবো, 2-3 ধরনের আমি আচার করবো। সবগুলি একটু একটু আকারে আমি সেগুলিকে স্যাম্পল হিসাবে নিয়ে যাব বাজারে। ওইখানে আমার যেটা চাহিদা, যেটা ডিমান্ড আমি দেখবো, তখন আমি আমার ওই পণ্যটা উৎপাদনে যাব। এই বিশেষ একটা জিনিস আমরা এখানে শিখতে পেরেছি। তারপরে আমাদের পণ্যের কোস্ট আমরা কিভাবে বের করবো, ফিক্সড কোস্ট। হ্যাঁ, একটা হিসাব আছে। আপনি আপনার পণ্য উৎপাদনে কত টাকা খরচ হচ্ছে, আপনার পারিশ্রমিক কত, আপনার বিদ্যুৎ বিল কত যাবে, গ্যাস বিল কত যাবে, আপনার বদল খরচ, প্যাকেজিং খরচ কত হবে, আপনার বিপণন খরচ কত হবে, সবগুলি দিক আমরা বিবেচনা করে সবগুলি একটা হিসাব নিকাশ করে আমরা তখন লাস্ট পর্যায়ে আমাদের প্রতি বোতল হোক বা প্রতি কেজি হোক, আমরা মাসে কত খরচ হচ্ছে আমাদের, এইভাবে একটা আমরা হিসাব বের করবো। তো সেই বিষয়টাও আমরা এখানে শিখতে পেরেছি। বিশেষ করে আমরা বিজনেস প্ল্যানের একটা অংশ এখানে শিখেছি, যার মাধ্যমে আমরা আমাদের মাসের হিসাব থেকে শুরু করে বছর থেকে 3 বছর পর্যন্ত আমাদের একটা বিজনেস প্ল্যান আমরা একটা ভালোভাবে সাজাতে পারবো। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ভোক্তার চাহিদা অনুযায়ী আমাদেরকে সবকিছু নিতে হবে। যদি ভোক্তার চাহিদা না থাকে, আমরা এত কিছু করে কখনো আমরা আগাতে পারবো না। সবশেষে একটাই কথা বলবো, ভোক্তার চাহিদা অনুযায়ী দামে, মানে সবকিছু গুণাবলী ঠিক রেখে আমাদেরকে প্রত্যেকটা কাজ আগাতে হবে। তার মধ্যে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই মার্কেটে নামার আগে আপনার যে বিষয়গুলি গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে কস্টিং এন্ড প্রাইস, নেতৃত্বের গুণাবলী, মানে সফট স্কিল আপনার মধ্যে থাকতে হবে। আপনার মধ্যে যদি একটা সফট স্কিল না থাকে, একটা আপনার কাস্টমারের সাথে যদি আপনার কমিউনিকেশনটা ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি মার্কেটিং ভালোভাবে করতে পারবেন না। তারপরে স্মার্ট থাকতে হবে,
রিস্ক নিতে হবে। আমাদের ব্যবসার মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রিস্ক। আমরা অনেকে রিস্ক নিতে জানি না, রিস্ক নিতে পারি না, কিন্তু আপনাকে মাথায় ব্যবসায় নামতে হলে আপনাকে মাথায় রাখতে হবে আমাদের রিস্ক নিতে হবে। আবার ব্যবসায় রিস্ক থাকতে পারে, যে কোনো সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, আমাদের প্রাকৃতিক দুর্যোগের উপরে আমরা একটা রিস্কে যাইতে পারি। তাই সবগুলিকে মাথায় রেখে আমাদেরকে সেই বিজনেসটা রান করতে হবে। তো এটার জন্য রিস্ক আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই মানে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা। এরপরে আপনার গ্রাহকের চাহিদা কৌশল, আর এর আগে আমি স্ট্যাম্পার নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। সবকিছু মাথায় রেখে আমাদেরকে সম্পূর্ণ একটা বাজারজাত করতে হবে। তানজিনা আপু, এখন আমাদের মাঝে হ্যাঁ ঠিক আছে, এটা অটো বন্ধ হয়ে যাবে। ইসলাম আসবে আপনার ড্রাগনের যে আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ আরিফুল ইসলাম। আমাদের পরিচালনা এবং কৃষি বিপণন ইনস্পেক্টর পাটনা চট্টগ্রাম কৃষি ব্যবসায় তরুণ আয়দার 11 মিনিট অনলাইন আইডি বিজনেস ফার্ম। এই 11 মিনিটে আজকে আমি বলতে চলে যাচ্ছি। এর জন্য আমরা অনেক কিছু শিখেছি। সাধারণত আলোচনা হলো ট্রাকের যে সংকট সমস্যাগুলো বর্তমান করবো কীভাবে ট্রাকের জেলে তৈরি করতে হবে। প্রথমে আমরা উপকরণ হিসেবে একটু ড্রাগন ফল নিব, 12 টাকা পানি নিব, আধা টাকা খাবার নিব, এবং সেখানে নেওয়ার পর এটা আমরা চুলায় জমতে ভালোভাবে 1200 গ্রাম চিনি দিব এবং চিনি দেওয়ার শেষে আমরা একটা পানিতে 4 চামচ আগার পাওয়ার শেষে আমরা ওইখানে দেওয়ার পর ঠান্ডা লাগানো হয়ে যাবে, তখন আমরা চুলা থেকে নামিয়ে রাখবো এবং একটু ঠান্ডা হওয়ার আমার টিম হচ্ছে আর আমি হচ্ছে টিম। আমি লাভা গার্লিক, মূলত লাভা গার্লিকের উপকরণ হচ্ছে মূল উপকরণ হচ্ছে রসুন। রসুন দিয়ে 3 ধরনের আচার করা যায়। একটা হচ্ছে লাভা গার্লিক, একটা হচ্ছে তেল দিয়ে রসুনের আচার, একটা হচ্ছে তেল ছাড়া রসুনের আচার। তেল ছাড়া লাভা গার্লিকের মূলত মূল উপকরণ হচ্ছে 3টা। একটা হচ্ছে রসুন, দ্বিতীয় হচ্ছে চিনি, তৃতীয় হচ্ছে ভিনেগার, আর লবণ হচ্ছে পরিমাণ মতো। 1 কেজি রসুনের জন্য আমার চিনি লাগবে 500 গ্রাম, আর ভিনেগার লাগবে ধরুন আমি যদি 1 কেজি রসুনের যদি 5টা কোটা করতে যাই বা 5টা বোতল করতে যাই, সেই অনুযায়ী আমার ভিনেগার নিতে হবে। প্রস্তুত প্রণালী: প্রথমে আমরা রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে 1 কেজি রসুনের মধ্যে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে 5 মিনিট কষলে 2 ঘন্টার জন্য এই রসুনগুলোকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো। 2 ঘন্টা পর যে পরিমাণ আমাদের ভিনেগার প্রয়োজন, 4টা বোতল বা 5টা বোতল সংগ্রহ করবো, ওই 5টা বোতলের পরিমাণ আমরা ভিনেগারটা একটা পাতিলের মধ্যে দিয়ে কুসুম গরম করে গরম অবস্থায় ওই আচারের বোতলের মধ্যে গরম রসুনের এই ভিনেগারটা ঢেলে দেবো এবং গরম থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ওটা সংরক্ষণ করতে হবে 7 দিনের জন্য। 7 দিন আগে এটা কোনোভাবে খোলা যাবে না, 7 দিন পরে এটা ব্যবহারযোগ্য হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। আমি টমেটো পিউরির রেসিপিটা একটু ডিভাইড করে দিচ্ছি সবাইকে। প্রথমে আমি লাল টকটকে একটা টমেটো 1 কেজি আমি প্রথমে 1 কেজি টমেটো পিউরি করবো। 1 কেজি টমেটো পিউরির ক্ষেত্রে আমার 1.5 কেজি টমেটো লাগবে। 1.5 কেজি টমেটোটা আমরা প্রসেসিং করে একটা পিউরি করলে 1 কেজি হয়ে যাবে। প্রথমে লাল টকটা বা মাঝারি সাইজের টমেটো নিব, কারণ এটা হচ্ছে কালারটাও ভালো আসবে আর তুলনামূলকভাবে দামটাও কম। তারপর আমরা ভালো করে এই টমেটোটা কিউব করে কেটে পরিষ্কার করে কিউব করে কেটে নিব। কাটার পর এটা হচ্ছে সিদ্ধ করতে দিব। আমরা এখানে কোনো ধরনের পানি ইউজ করব না, কারণ টমেটোর মধ্যে 94 থেকে 95% পানি থাকে, যেহেতু সেখানে আমরা এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। টমেটোটা ওইভাবে সিদ্ধ করতে দিব। তারপর ওখানে যখন আমরা বুঝবো কিভাবে টমেটোটা সিদ্ধ হয়েছে, যখন উপরে খোসাটা একটু কুচকে আসবে অথবা উঠে আসবে, তখন আমরা একটা টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর টমেটোটা সিদ্ধ হওয়ার পর আমরা এটা নামিয়ে নিব। নামিয়ে যখন একটু ঠান্ডা হবে, তারপর আমরা এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর টমেটোর আমরা পিউরিটা পাবো। টমেটোটা পিউরি পাওয়ার পর আমরা টমেটোটা একটা পাত্রে নিয়ে চুলার উপরে দিব। তারপর আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিড দিব, আপনার
ml, তারপর এসপি দিব 0.3 গ্রাম, তারপর কেএমএস দিব 0.3 গ্রাম। আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিডটা ইউজ করব যাতে এই ফিউলটা নষ্ট না হয়, আর এসপিটা ইউজ করব যাতে এটা আমরা দীর্ঘদিন, যেহেতু আমরা এটা কোনো রেফ্রিজারেটরে রাখবো না, এমনিতে আমরা সংরক্ষণ করবো, সেটা নষ্ট দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমরা এসপিটা ইউজ করব। তারপর কেএমএসটা ইউজ করব এটার রং আর গন্ধটা হচ্ছে ঠিক থাকার জন্য। তারপর আমরা সবকিছু পরিমাণ মতো দিয়ে করি, তারপর আমরা নেড়ে একটু করে যখন বরফ আসবে তখন আমরা এটা নামাই দিব। আমরা এটা দিয়ে আরো টমেটো কেচাপ, যখন এটা একটু ঘন আর একটু ঘন করলে আমরা এটা আমরা টমেটো কেচাপ হিসেবেও ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ। এবার আনিকা আপু বলবে সস দিতে। আসসালামু আলাইকুম, আমার নাম আনিকা তাসনিম। আমাদের গ্রুপ নাম্বার 3। আমি টিম আল থেকে বলছি। আমি বলবো হট টমেটো সস নিয়ে সংক্ষিপ্ত আকারে। প্রথমে আমরা কিছু লাল টকটকে টমেটো নিব। 1 কেজি টমেটো সস করার জন্য আমরা 1.5 কেজি টমেটো নিয়ে নিব। এরপর একে ধুয়ে কিউব আকারে কেটে নেব। চুলায় টমেটো ও 20 গ্রাম আদা, 20 গ্রাম রসুন দিয়ে আমরা একে সিদ্ধ করে নেব। এরপর এটিকে ব্লেন্ড করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এই পিউরিটিকে আমরা চুলায় দিব। চুলায় দিয়ে এর সাথে আমরা 600 গ্রাম চিনি ও 300 গ্রাম তেঁতুলের ডাঁট মিক্স করব। এটা মিক্স করার পরে এর সাথে আমরা অল্প পানির সাথে এসবি মিক্স করে এসবি দিব। এসবি দেওয়ার পরে এটাকে আমরা কিছুক্ষণ ধরে নাড়তে থাকব। নাড়ার পরে আমরা এটাকে আরেকটু ঘন করার জন্য 3-4 চামচ কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এতে 3-4 চামচ লাল মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ ও বিট লবণ দিব। এরপর ভিনেগার দিয়ে ঘন হওয়া পর্যন্ত আমরা এটিকে নাড়তে থাকব। এরপর শেষে চিলি ফ্লেক্স দিয়ে এটিকে আমরা নামিয়ে নিব এবং কিছু জারে সংরক্ষণ করার জন্য ভর্তি করে নিব। ধন্যবাদ সবাইকে। এরপরে আসছে কথা বলতে আছি। আসসালামু আলাইকুম। আমি আমাদের গ্রুপের নাম টিম নাম্বার 3। আমি আপনাদেরকে পেয়ারা জেলি সম্পর্কে বলবো। পেয়ারা জেলিতে প্রথমে আমাদের 1 কেজি পেয়ারা লাগবে, 1200 গ্রাম পানি লাগবে, 280 গ্রাম চিনি, 75 ml ভিনেগার, এসবি লাগবে 1 গ্রাম। আমাদের প্রথমে পেয়ারাগুলো ভালো করে ধুইতে হবে। ধোয়ার পরে এগুলো কাটবো। এখানে বিচিগুলো আমরা ফেলে দিব। ফেলে আমরা পেয়ারাগুলো কেটে কিপ করে 1200 গ্রাম পানিতে সেদ্ধ দিয়ে দিব। সেদ্ধ হওয়ার পর আমরা বেশিক্ষণ সিদ্ধ করব না, জাস্ট নির্যাসটা আসতে হবে। বেশিক্ষণ সেদ্ধ করলে হয় কি কালারটা নষ্ট হয়ে যায়। তারপরে ওটা আমরা চুলা থেকে নামাবো, নামিয়ে ছাঁকবো। ছাঁকার পরে পানিগুলো আরেকটা পাত্রে নিব, নিয়ে চুলায় দিব। চুলায় দেওয়ার পরে ওইখানে আমরা 280 গ্রাম চিনি, এসবি, ভিনেগার আর আগার পাউডার 3-4 চামচ, যেটা আমি আগে বলতে স্কিপ করে ফেলছি, সরি, ওগুলো দিয়ে নাড়বো। যখন একটু আটালো ভাব হয়ে যাবে আমরা চুলা বন্ধ করে দিব। দেওয়ার পরে এই আমরা কাঁচের জারে ওগুলো সংরক্ষণ করব। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমরা এটা ঢাকনা বন্ধ করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রোডাক্টের নাম হচ্ছে ফ্রোজেন শাহি পরোটা। তো প্রোডাক্টটি প্রস্তুত করার আগে আমাকে প্রথমে আমার হাইজিনটা ঠিকমতো আছে কিনা, যেহেতু আমার একটা প্রোডাক্ট, হাইজিনটা মানে আমার যে রান্নাটা আমি রান্না করবো সেটা হাইজিনটা আমি ফার্স্ট মেনটেন করবো অ্যাজ এ প্রোডাক্ট। এরপরে আমার প্রোডাক্টটির যে উপকরণ সেগুলোর বাজারযোগ্য পরিমাণ, বাজার প্রাইস কীরকম হচ্ছে, কী ধরনের প্রাইস আছে সেটা আমাকে বিবেচনায় রাখতে হবে। এরপর আসছি মেকিংয়ের মধ্যে আমি এখানে ময়দা নিয়েছি 1 কেজি, তেল নিয়েছি 200 গ্রাম, চিনি নিয়েছি 100 গ্রাম, ডিম 1টি, দুধ পাউডার 2-3 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ঘি নিয়েছি 6 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। এটি 25টি পরোটা মেকিংয়ের, মানে 25 জনের খাবার উপযোগী এটা। তা আমি এখানে প্রথমে শাহি পরোটার জন্য 1 কেজি ময়দাটা নিচ্ছি। সেই ময়দার সাথে তেল, সামান্য পরিমাণে তেল এবং চিনিটা ভালো করে মিশিয়ে দেবো। অল্প পরিমাণে তেল মিশিয়ে দিব এবং শেষে হালকা গরম পানি দিয়ে একটু মধ্যে নেব। মধ্যে তো আমরা বুঝি নিশ্চয়ই মধ্যে নেব। এবং এরপরে একটা ডিম, যখন মধ্যে ভালো মতো মাখা হয়ে যাবে তখন একটা ডিম ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পরোটা মিক্স আপ করে নেব এবং 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়ে সামান্য স্বাদ মতো লবণটা মিশিয়ে, যেটা সাইজ অনুযায়ী 8 ইঞ্চি সাইজের রুটিটা আমরা বানাবো। 8 ইঞ্চি সাইজের রুটি যখন বানানোর সময় খেয়াল রাখতে ভাজে
ভাজে যেন শাড়ি পরোটা ভাজগুলো যেন সঠিকভাবে থাকে, কারণ এটা আমি বাজারজাত করতে যাচ্ছি। তো ভাতগুলো সঠিকভাবে করে এরপর নামানোর সময় একটু ঘি যদি মিশিয়ে দিতে পারি, খাবারের মানে টেস্টটা আরো মজা আরো টেস্টি হবে। এবং আমার গ্রাহক যে তার কাছে এটা পছন্দ যেটা হোক। এখন আমি শাড়ি পরে রেডি হয়ে যাবে, এরপর আমি এটাকে বাজারজাত করার সময় আগে প্যাকেটজাত করবার আগে আমাকে একটা ভিডিও চেক করে নিতে হবে যে প্রোডাক্টগুলো সঠিকভাবে আমার প্রোডাক্ট যে শাড়ি পরোটা এই প্রোডাক্টটি সঠিকভাবে মেজারমেন্ট করে নেওয়ার পর এবং সেটা হাইজিনিক কিনা আমি দ্বিতীয়বার আবার চেক আপ করবো। এবং চেক আপ করে ফেলার পরে লাস্ট চেকিং এর সময় তখন আমি পাতলা শিট দিয়ে সেটাকে সুন্দর মতো বন্ধ করে এবং প্যাকেটজাত করে দেবো এবং সমস্ত লেবেলিং সিল দিয়ে সেটাকে বাজারে যাওয়া মানুষ করে নেবো। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্যাকেটজাত বা বাজারজাত করার ব্যাপারে আগে আমাকে প্রথমে আমার বাজারটা কোথায় সেটাও একটু বিবেচনা করতে হবে। এছাড়া আমি আমার এই প্রোডাক্টটি বিদেশে এটার চাহিদা আছে কিনা সেই ব্যাপারে আমি সম্পর্কে জানি, সেটা আমি এক্সপোর্ট কোয়ালিটির তোমার বিদেশের পুষ্টি থ্যাংক ইউ আপা, কেমন হয়েছে?